হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য পলিটিক্যাল লাইফ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের 500+ সিরিজের মধ্যে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। হয়তো বা এখানে আমি এখন সিরিয়াল নাম্বারটা মেনটেন করছি না, কিন্তু আমি এখানে তোমাদেরকে অবশ্যই 500+ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করে থাকবো, ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্ন, যে ডেফিনেশন অফ স্টেট এটি কোন ধারায় আছে? ডেফিনেশন অফ স্টেট এটি কোন ধারায় আছে এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তো ডেফিনেশন স্টেট এটা আছে কোথায়? 12 নং ধারায়। কোথায় আছে? 12 নং ধারায়। তো যেহেতু আমি এখানে ধারা নিয়ে আলোচনা করছি, তো ভিতরে কিন্তু অনেকগুলা ধারা সম্পর্কে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দেব। তো অবশ্যই সবাই উইদাউট স্কিপ, যদি পছন্দ হয় তাহলে করবে, আর না হলে তোমরা ভিডিও স্কিপ করতে পারো। ওকে, তো দেখা যায় এখানে কি কি হয়, কি কি আসছে, কি কি আমার মনে আসছে ক্লাস করানোর সময়। তো সেকেন্ড প্রশ্ন হলো, ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইট, এটা 13 নং ধারায় আছে। কি? ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? এটা কোথায় আছে? এটা 13 নং, 13 নং যে ধারা আছে সেখানে আছে। এর কথা হলো মৌলিক অধিকারের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আইন বিষয়ক ধারা, এটা 13 নং ধারায় আছে, ঠিক আছে? তো এই যে এখানে এই যে কি ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, এখানে কি কি থাকতে পারে? তো এখানে দেখো, সংসদ বা রাজ্য আইনসভায় কর্তৃক প্রণীত স্থায়ী আইনসমূহ থাকতে পারে। তারপর রাষ্ট্রপতি বা রাজ্যপাল কর্তৃক কোনো অস্থায়ী আইন বা অর্ডিন্যান্সগুলি থাকতে পারে, ঠিক আছে? তারপর এখানে কিছু নিয়ম, এক্সিকিউটিভ এক্সিকিউটিভ যে আছে সিস্টেমটা, বা কার্যনির্বাহক আইন যে আছে, এখানে কিছু বিধিবদ্ধ বিষয়সমূহ যেমন আদেশ, নিয়ম, প্রনিয়ম, বিজ্ঞপ্তি ইত্যাদি থাকতে পারে, ঠিক আছে? তারপর এখানে কি আছে? এখানে আছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কোথায় আছে? 14 থেকে 18 নং ধারায়। আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি। ইনফ্যাক্ট আমরা যারা যারা মানে যাদের বাড়িতে ছোটো ভাই বোন আছে, তোমরা যদি মনে করো, দেখতে পারো যে প্রত্যেকটা বইয়ের সামনেই কিন্তু এই রাইট টু ইকুয়ালিটির সবগুলা, আর টেক্সট বইয়ের সামনেই কিন্তু এটা সিস্টেম দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আমরা পড়তে পারি রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে? 14 থেকে 18 নং ধারায়। তো এখানে 14 নং ধারায় কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সকলে সমান। ক্লিয়ার? 14 নং ধারায় বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান। তো এখানে এখানে যে আইনের দৃষ্টিতে সকলের সমান যে কথাটি আছে, সেটি সাধারণত ব্রিটেনের সাধারণ আইন থেকে সংগৃহীত। এই যে আইনের দৃষ্টিতে সকলের সমান, এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ভি ডাইসির আইনের অনুশাসন তথ্যের দ্বিতীয় নীতি থেকে এটি উৎপত্তি, ঠিক আছে? ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ভি ডাইসির আইনের অনুশাসন তথ্যের দ্বিতীয় নীতি থেকে এই আইনের দৃষ্টিতে সমান এটা নেওয়া হয়েছে। তারপর প্রদত্ত বিষয়ের ভিত্তিতে ভেদাভেদ নিষিদ্ধকরণ, ঠিক আছে? প্রদত্ত বিষয়ের ভিত্তিতে ভেদাভেদ নিষিদ্ধকরণ, এটা কোথায়? এটা 15 নং ধারায় বলা হয়েছে, ঠিক আছে? তো এই 15 নং ধারা অনুসারে রাষ্ট্র, ঠিক আছে, কোনো নাগরিকের সাথে ধর্ম, জাতি, লিঙ্গ, বর্ণ, জন্মস্থান ইত্যাদি ভিত্তিতে কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। তো এইটা আমি এখন যে কথা বললাম, যে রাষ্ট্র যে কোনো নাগরিকের সাথে কোনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান ইত্যাদি নিয়ে কোনো ভেদাভেদ করতে পারবে না, সেটা 15-1 নং ধারায় আছে, ঠিক আছে? তো 15-2 নং ধারায় কি আছে জানো? 15-2 নং ধারায় আছে যে কোনো নাগরিক কেবল ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের কারণে, ঠিক আছে, যে কোনো বিষয়ে অক্ষমতা, দায়িত্ব, সংকোচন, কোনো একটি কারণে প্রদত্ত বিষয়ে কোনো অক্ষমতা, দায়িত্ব, শর্ত, এখানে বলা হয়েছে যে 15-2 নং ধারা অনুসারে যে সবাইকে কিন্তু সব কিছু স্থানে প্রবেশ দেওয়া, ঠিক আছে? যেমন ধরো কোনো মন্দিরে প্রবেশ দেওয়া, কোনো দোকানে প্রবেশ দেওয়া, সেই অধিকারটা দেওয়া আছে। ওকে, এটা মনে রাখবে। তারপর এখানে দেওয়া আছে কি? সরকারি চাকরিতে সকলের সমান অধিকার, এটা আছে 16 নং ধারায়। সরকারি চাকরিতে কি? সকলের সমান অধিকার। তো এখানে 16-1 নং ধারায় বলা হয়েছে যে
সরকারি চাকরি মানে এই 16 ধারা তো আছে, তার মধ্যে যখন 1 নং ধারা থাকে তো সেখানে বলা হয়েছে যে সরকারি চাকরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সব নাগরিকরা সমান সুযোগ সুবিধা পাবে। আর 16-এর 2 নং ধারায় বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বংশ, বাসস্থান, জন্মস্থানের কারণে কারোর প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না। এমনকি বেতন, পদোন্নতি, ছুটি, পেনশন সব কিছু ক্ষেত্রে কিন্তু সবার মধ্যে সমানভাবে দেখা হবে। এটা 16-1 নং ধারায় এবং 2 নং ধারায় বলা হয়েছে। ওকে, অস্পৃশ্যতা বর্জন 17 নং ধারায় বলা হয়েছে। অস্পৃশ্যতা বর্জন 17 নং ধারায় বলা হয়েছে। তো তার মধ্যে একটা প্রশ্ন তোমাদের জন্য রাখছি, ইডাব্লিউএস, যে ইডাব্লিউএস এর ফুল ফর্মটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। তো এটা তখনই সম্ভব হবে যদি কেউ ভিডিও কন্টিনিউ দেখো। ওকে, আর এটা আমাদের মানে আমাকে এই প্রশ্ন লিখবে যে ইডাব্লিউএস এর মধ্যে কত পার্সেন্ট আসন সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তো এখানে কি আছে, এখানে বললাম যে অস্পৃশ্যতা বর্জন বললাম, তারপর এখানে উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধকরণ 18 নং ধারায় বলা হয়েছে কি উপাধি গ্রহণ ও মানে উপাধি গ্রহণ ও ব্যবহারে নিষিদ্ধকরণ, এটা 18 নং ধারায় বলা হয়েছে। যেগুলো ডিসকাস করা যাবে সেগুলো আমি এখানে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে উপাধি দেখো কি, দেখবে যারা পিএইচডি করে তাদের নামের আগে ডক্টর লেখা থাকে, অথবা যারা মানে কোথায় আছে, ডিফেন্সে আছে, লেফটেন্যান্ট। ঠিক আছে, তো এরকমভাবে তাদের মানে সামনে কিছু কিছু একটা পদবি থাকে, অথবা আমাদের ডাক্তারের মশাইয়ের কাছে সামনে কিন্তু ডিআর থাকে। তো এইগুলা মানে হলো পদবি। আর এই পদবি গ্রহণ করা শুধুমাত্র যারা শিক্ষা ক্ষেত্রে আছে এবং যারা ডিফেন্সে আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে অ্যাপ্লিকেবল, আর বাকি কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না। তো সবার নামের আগে শ্রী, শ্রীমতী এগুলা লেখা হয় না, কারণ এটা মানে ভ্যালিড না। ভ্যালিড একমাত্র আর্মি এবং শিক্ষাক্ষেত্রে যারা আছে তাদের জন্য। ওকে, এটা সংবিধানে 18 নং ধারায় বলা হয়েছে। ওকে, তো বিভিন্ন স্বাধীনতার অধিকার, এটা 19 নং ধারায় বলা হয়েছে। কি বলা হয়েছে, বিভিন্ন স্বাধীনতার অধিকার, এটা 19 নং ধারায় বলা হয়েছে। দোষী, এটা কিন্তু কিছু না, এটা কেটে দেবে। দোষী সাব্যস্ত করা ও শাস্তিদানের ব্যবস্থা করা, এটা 20 নং ধারায় বলা হয়েছে বা 20 নং ধারায় বলা হয়েছে। ওকে, তো 20 নং ধারায় কী বলা হয়েছে, দোষী সাব্যস্ত করা ও শাস্তিদানের ব্যবস্থা করা। তো তো আরেকটা জিনিস মনে রাখবে যে পোস্ট ফ্যাক্টু, পোস্ট ফ্যাক্টু এটা কিন্তু 20-1 নং ধারায়, ঠিক আছে, 20-1 নং ধারায় বলা হয়েছে। ওকে, 20-1 নং ধারায় পোস্ট ফ্যাক্টু আইনটা আছে। তারপর এখানে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, এটা 21 নং ধারায়। ঠিক আছে, তো এই 21 নং ধারা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট মানুষের জীবনে। তো এই যে জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার 21 নং ধারায়, এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কি বলেছে, সুপ্রিম কোর্টে সব কিছু না, সুপ্রিম কোর্ট কি বলেছে যে মর্যাদাপূর্ণভাবে প্রত্যেকটা মানুষ বসবাস করতে হবে, সেই ওরকম একটা অধিকার দরকার। 2 নম্বর হলো গোপনীয়তা বজায় রাখার অধিকার। 3 নম্বর হলো আশ্রয় গ্রহণের অধিকার। 4 নম্বর হলো সুস্বাস্থ্য বজায় রাখার অধিকার। 5 নম্বর হলো আইনি সহায়তায় প্রাপ্ত অধিকার। তারপর 6 নম্বর হলো অমানবিক আচরণের বিরুদ্ধে অধিকার। 7 নম্বর হলো বিচারে বিলম্ব হওয়ার বিরুদ্ধে অধিকার। 8 নম্বর হলো হেফাজতে থাকাকালীন হয়রানি বা নিগ্রহের বিরুদ্ধে অধিকার। 10 নম্বর হলো জরুরি অবস্থায় চিকিৎসা পরিষেবা পাওয়ার অধিকার। 11 নম্বর হলো রাষ্ট্র থেকে কোনো ব্যক্তিকে বহিষ্কার করার বিরুদ্ধে অধিকার। এবং লাস্ট হলো কি ন্যায়সঙ্গত বিচারের অধিকার। তো যে কথাগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম এটা কিন্তু সুপ্রিম কোর্ট এই 21 নং ধারায় বলেছে। তো এই 21 নং ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট মানুষের জীবনের জন্য। ওকে, তারপর এখানে কি আছে, শিক্ষার অধিকার। শিক্ষার অধিকারটা আবার 21A-তে চলে আসলো। শিক্ষার অধিকারটা কি 21A-তে চলে আসলো। তো 21A-তে এটা বলা হয়েছে যে 6 থেকে 14 বছর সকল শিশুদের কিন্তু বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে এবং তাদেরকে স্কুলে যেতেই হবে। তার জন্য সকলের জন্য শিক্ষা, এই একটা মানে কি হয়েছে, একটা
মিশন আনা হয়, ঠিক আছে। সেই সেই মিশনের উপর ডিপেন্ড করে 2009 সালে, ঠিক আছে, 2009 সালে কি হয়েছে, আরটিই মানে রাইট টু এডুকেশন একটা অ্যাক্ট আনা হয়েছে, ঠিক আছে। কেন? এটা একমাত্র খালি 21 এর জন্য। ওকে, তারপর গ্রেফতার ও আটক সংক্রান্ত নিয়ম 22 নং ধারায় কি, গ্রেফতার ও আটক মানে সংক্রান্ত নিয়ম 22 নং ধারায় বলা হয়েছে। তো সেই 22 নং ধারার একে 22-এর 1-এ বলা হয়েছে কি, মানে কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় তার পূর্বে সে তার কারণ জানতে চাইলে তাকে জানাতে হবে। তারপর 2 নং ধারায় বলা হয়েছে যে আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। মানে কোনো ব্যক্তিকে যদি পুলিশ আটক করেছে তো সে তার মানে ভিত্তিতে কী করতে পারবে, কোর্টে গিয়ে তার যে উকিল সে তার বিরুদ্ধে লড়তে পারবে। ওকে, তো এই দুইটা আলোচনা করলাম এখানে গ্রেফতার ও আটক থেকে, অনেকগুলো আছে, 3 আছে 4 আছে, তোমরা এটা দেখে নেবে। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নং ধারায় বলা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। তারপর ধর্মীয় স্বাধীনতা অধিকার 25 থেকে 28 নং ধারায় বলা হয়েছে। তারপর সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, এটা বলা হয়েছে 29 থেকে 30 নং ধারা অনুসারে। তারপর সম্পত্তি অধিকার 31 নং ধারায়, আমি আলোচনা করেছিলাম পূর্বের ভিডিওতে, দেখে নেবে। সাংবিধানিক প্রতিবেদনের অধিকার 32 নং ধারায়। তারপর ডক্টর আম্বেদকর মানে ডক্টর বি আর আম্বেদকর কী হয়েছে, 32 নং ধারায় সাংবিধানিক প্রতিবেদনের অধিকারকে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলেছেন, মানে হার্ট অফ সোল। সংবিধানের হার্ট অফ সোল কোন নং ধারায় বলা হয়, 32 নং ধারাকে সংবিধানে হার্ট অ্যান্ড সোল বলা হয়। এটা কে বলেছেন, ডক্টর বি আর আম্বেদকর। তো আজকের এই ছোট্ট একটা ক্লাস বা ডিসকাসটা তোমাদের কাছে কীরকম লেগেছে, পলিটিক্যাল সায়েন্স থেকে যে আলোচনা করলাম, যদি ভালো লাগা থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং যদি মনে হয় যে শুরু থেকেই যে ক্লাসটা ভালো হবে না, তাহলে অবশ্যই ভিডিওটা ইগনোর করে তোমরা যেতে পারো। ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।